নমস্কার বন্ধুরা, পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবার ভারতের অংশ হতে চলেছে। না, এ কথাগুলো যে বলছি এর পেছনে কারণ রয়েছে। কারণটা হলো যে ভারত একদিন না একদিন তো পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করেই ছাড়বে। কিন্তু এই বিষয়ে যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা লোকজনেরা বলে যে আমরা পাকিস্তান থেকে মুক্তি পেতে চাই আর আমরা উন্নত ভারতের অংশ হতে চাই, তাহলে তো ভারতের জন্য কাজটা আরও অনেকটা সহজ হয়ে দাঁড়াচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজের কানেই শুনে নিন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেরা কি বলছে। শুনলেন কথাগুলো? হাম কারগিল কি তরফ যায়েঙ্গে। আপনারা নিশ্চয়ই শুনেছেন বিগত বেশ কিছুদিন ধরে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে বা পিওকের লোকেরা ভারতবর্ষের সঙ্গে জুড়ে যাবার দাবিতে রাস্তায় নেমেছে। পিওকের প্রতিবাদী লোকেদের সরাসরি একটাই দাবি, আজাদি, অর্থাৎ কারগিল কি রাস্তা খোলো, হামে ভারত মে জোড়ো। বিগত বেশ কিছুদিন ধরে হাজার হাজার পিওকের বাসিন্দারা প্রাণের মায়া ত্যাগ করে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ফেলছে। আর অবাক করার মতন বিষয় হচ্ছে, তারা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছে যেন ভারত পিওকে তাড়াতাড়ি ভারতের অংশে নিয়ে নেয়। अस्सलाम वालेकुम, मेरा ताल्लुक पाकिस्तान के ज़ेर इंतज़ामिया मैं आज अपने इस वीडियो पैगाम में प्राइम मिनिस्टर ऑफ इंडिया मोदी जी से ये अपील करना चाहती हूँ कि वो हमें हमारी रियासत में आने की इजाज़त दें। मेरे बच्चों की जानों को ख़तरा है। পাকিস্তান সরকারের তরফ থেকে পিওকে নিয়ে দিনের পর দিন অবহেলা করায় পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের লোকেরা খেপেছিল। এবার যখন প্রায় দেউলিয়া পাকিস্তান আটার যোগান ঠিকঠাকভাবে দিতে পারছে না, তাই ন্যায্য আটার দাবিতে পিওকের লোকেরা রাস্তায় নামলে ফলস্বরূপ মিলছে পাকিস্তান সেনাদের তরফ থেকে রাবার বুলেট। অর্থাৎ আজকের পিওকের পরিস্থিতিটা 1971 সালের বাংলাদেশের মতন হয়ে দাঁড়িয়েছে। আর পিওকের লোকেরা পাকিস্তানের শোষণ ক্ষমতা থেকে মুক্তি পেতে নিজের মূল্যবান প্রাণকে তুচ্ছ করে সরাসরি কার্যত পোস্টার লাগাচ্ছে যে পাকিস্তান নয়, তারা ভারতের অংশে আসতে চায়। পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় নেতারা বলছে তাদের জীবনকে নরক থেকে বাঁচাতে ইসলামাবাদ নয়, সরাসরি দিল্লির দিকে ফিরতে হবে। এবার আপনারা ভাবছেন হঠাৎ এই রকম দাবি, তাও আবার পাক অধিকৃত কাশ্মীরে কেন? তাহলে কি ভারতের অবিচ্ছেদ্য অংশ পিওকে, যেটা পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে, সেই পাক অকুপাইড কাশ্মীর ভারতের সাথে জুড়ে যাওয়া কি তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা? তো এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকে স্পষ্টভাবে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। যদিও তার আগে পিওকে সম্পর্কে হালকা ইতিহাস একটু আপনাদের জেনে নিতে হবে। 1947-এ ভারত যখন স্বাধীন হচ্ছে, তখন জম্মু কাশ্মীর ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্য ছিল, যার রাজা ছিলেন হরি সিং। এটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। তো আমরা জানি যে সে সময় মানে 1947 সালে দেশ যখন স্বাধীন হচ্ছে, তখন সমস্ত দেশীয় রাজাদের হাতে দুটি রাস্তা খোলা ছিল। প্রথম যেটা রাস্তা সেটা হচ্ছে হয় তারা ভারতীয় ইউনিয়নে যোগ দেবে, নয়তো 2 নাম্বার যেটা রাস্তা যে তারা সরাসরি পাকিস্তান ইউনিয়নে যোগ দেবে। এবার হরি সিং কী করবে, কোন দিকেই বা যাবে? মহা মুশকিল একটা কাণ্ড কারখানা। তো অন্যান্য রাজাদের মতো হরি সিংও কিন্তু নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তো সেই সময় 24শে অক্টোবর 1947 পাকিস্তানের সেনারা তাদের পোশাক বদলে হানাদার সেজে কাশ্মীরে কিন্তু আক্রমণ শুরু করে। তো বুদ্ধিমান চালাক রাজা হরি সিং পাকিস্তানের ষড়যন্ত্র বুঝে নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং ভারতের কাছে কিন্তু তিনি সাহায্য চান। ভারত সে সময় রাজাকে জানিয়ে দেয়, অর্থাৎ ভারত কিন্তু সেই সময় কাশ্মীরের যিনি রাজা ছিলেন অর্থাৎ জম্মু কাশ্মীরের রাজা হরি সিং, তাকে কিন্তু সাফভাবে জানিয়ে দেয় যে আপনি আগে ডিসিশন নিন, সরকারিভাবে লিখিত দিন যে আপনি কোন অংশে যেতে চান, তারপর আমরা অবশ্যই আপনার কাশ্মীরকে রক্ষা করব। এবং তারপরে কিন্তু 2টি দিন পর অর্থাৎ 26শে অক্টোবর 1947 সালে রাজা হরি সিং অবশেষে ভারতের সাথে চুক্তিবদ্ধ হন এবং বিভিন্ন কাগজপত্রে তিনি সই স্বাক্ষর করেন এবং তারপর থেকেই কাশ্মীর রাজ্যটা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু ওই সময়ে কাশ্মীরের যেটুকুন অংশটা পাকিস্তানের হানাদাররা দখল করে ফেলেছিল, সেই অংশটাকে তৎকালীন আমাদের ভারতবর্ষের নেহেরুর চারিত্রিক কারণেই বলুন আর নেহেরুর মূর্খামির কারণেই বলুন, কাশ্মীরের ওইটুকুন অংশটা কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তানেই রয়ে গেল।
যাকেই আমরা আজকের ভিডিওতে পিওকে বলছি, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর। তবে কেন কাশ্মীরের সেই অংশটুকুন পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়ে গেল আজ পর্যন্ত, তো সেই ইতিহাস নিয়েও স্পেশালি একটা ভিডিও নিয়ে আসবো আমরা পরবর্তীতে আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে। সেটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম ইন্টারেস্টিং তথ্য রয়েছে, তো সেই বিষয় নিয়ে আমরা স্পেশালি একটা ভিডিও নিয়ে আসবো। তবে আজকের ভিডিওতে যেটা মূল আলোচনা, যে অংশটা পাকিস্তানের অধিকৃত থেকে গেল সেই অংশটিকে কিন্তু পাকিস্তান বলে আজাদ কাশ্মীর, আর আমরা যেটাকে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর বলি। তারপর পাকিস্তান ওই অংশটুকুর অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনীরা কাশ্মীরের যেটুকুন অংশ দখল করেছিল সেই অংশটুকুরই কিন্তু আরেকটু অংশ পাকিস্তান কিন্তু চীনকে উপহার স্বরূপ হিসেবে দিয়ে দেয়, যেটা এখন আকসাই চীন হিসেবে পরিচিত। আপনারা এই বিষয়টা অনেকেই জানেন, এবং আমরা যেটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে থাকি সেটাকেই কিন্তু পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে পাকিস্তান কিন্তু দুটি ভাগে বিভক্ত করে শাসন করছে, এক হচ্ছে আজাদ কাশ্মীর, আরেকটা হচ্ছে কিন্তু গিলগিট বাল্টিস্তান। এই হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা আসি আজকের মূল টপিকে। দেখুন, কাশ্মীর থেকে যখন ধারা 370 উঠে গেল তারপর থেকেই কিন্তু আজ পর্যন্ত বর্তমান ভারত সরকার কাশ্মীরকে ভীষণ সুনজরে দেখা শুরু করেছে। সেটা কিন্তু অসম্ভব ভালো হচ্ছে, যেটা আগে কখনো কাশ্মীরবাসী কিন্তু দেখেনি। ভারত সরকার একদিকে যেমন ইনভেস্টমেন্ট করছে, অপরদিকে বিদেশি অর্থও কিন্তু বিনিয়োগ করা হচ্ছে আমাদের কাশ্মীরে। সব মিলিয়ে গত 2-3 বছরে কাশ্মীরের উন্নয়ন কিন্তু এক কথায় আকাশ ছোঁয়া। আর সেটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের যারা মিডিয়া রয়েছে সেই সমস্ত ইন্টারন্যাশনাল লেভেলের মিডিয়ারাও কিন্তু স্বীকার করছে এই বিষয়টা, যে ভারতের কাশ্মীরে কিন্তু ভারত সরকার প্রচুর অর্থ বিনিয়োগ করে কিন্তু কাশ্মীরকে একটা নতুন শহর হিসেবে কিন্তু রূপান্তরিত করছে। Alright, so let's start with the big story that we are tracking on Beyond at this hour. Today is the 5th of August and it marks exactly 2 years since India's union government decided to de-operationalize Article 370 that gave Jammu and Kashmir its special status. Enough, Jammu and Kashmir has also been bifurcated into two parts, into two separate union territories, and this of course was done. এবার স্বাভাবিকভাবেই কাশ্মীরের এই উন্নয়ন যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি তা নয়, সোশ্যাল মিডিয়ার যুগে সারা বিশ্বের পাশাপাশি পিওকের লোকেরাও কিন্তু এই সব দেখতে পাচ্ছে। অর্থাৎ পিওকের লোকেদের যে সমস্ত আত্মীয়রা আমাদের কাশ্মীরে থাকে তারা আমাদের কাশ্মীরের উন্নয়নের বিভিন্ন ছবি ভিডিও কিন্তু তারা পিওকের লোকদের কাছে পাঠাচ্ছে। শুধু তাই নয়, ফেসবুক ইউটিউবের যুগে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা কাশ্মীরে দিনের পর দিন উন্নতির চিত্র কিন্তু দেখতে পাচ্ছে। সুতরাং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যখন আটার দাবিতে রাস্তায় নেমে পাকিস্তানি সেনার রাবার গুলি খেতে হচ্ছে, তখন তারা দেখছে কাশ্মীরে উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে, উন্নত প্রযুক্তির মাধ্যমে হাই অ্যালটিটিউড ব্রিজ তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইউনিভার্সিটি, কলেজ, হাসপাতাল তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলের টাওয়ারশিপ এবং অবশ্যই কিন্তু পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে ভারতের কাশ্মীরে। আর পিওকের লোকেরা দেখছে কাশ্মীর কিভাবে ধীরে ধীরে আধুনিক শহর হবার স্বপ্নে গুটি গুটি দৌড় শুরু করেছে। পুরো কাশ্মীর খুশির আমেজে চকচক করছে। আর এই ভূস্বর্গ কাশ্মীরের টানে কোটি কোটি টাকা নিয়ে পুরো বিশ্ব থেকে, ভারতের অন্যান্য রাজ্য থেকে পর্যটকরা দলে দলে কিন্তু কাশ্মীরে আসছে। পরিসংখ্যান বলছে লাস্ট ইয়ারে কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের সংখ্যা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে, আর আগামী বছরে সেই রেকর্ডটা আবারও আরেকবার ছাপিয়ে যাবে। পর্যটকদের খরচ করা টাকা দিয়ে কাশ্মীরের লোকেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। G20-র মতো ওয়ার্ল্ড ক্লাস হাই প্রোফাইলদের নিয়ে বৈঠক হচ্ছে আমাদের কাশ্মীরে, এবং কাশ্মীরে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল মিউজিক্যাল কনসার্ট, এবং আমাদের কাশ্মীরেই হতে চলেছে ইন্টারন্যাশনাল ফর্মুলা রেস কার। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানানো তথ্য অনুযায়ী আজকের কাশ্মীরে 35টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে পাক অধিকৃত কাশ্মীরে তথা পিওকেতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হাতে গোনা মাত্র কিন্তু 6টি। যেখানে কাশ্মীরে রয়েছে 4টি এয়ারপোর্ট, সেখানে পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে শুধুমাত্র 1টি এয়ারপোর্ট, যেটা কিন্তু আমাদের কাশ্মীরের যে কোনো একটি এয়ারপোর্টের ধারের কাছেই আসতে পারবে না। এছাড়াও পিওকের সবথেকে ভয়ানক পরিস্থিতি সেখানকার হাসপাতালগুলোতে। আপনারা শুনলে হয়তো হতভম্ব হয়ে পড়বেন, যেখানে আমাদের কাশ্মীরে ছোট স্বাস্থ্যকেন্দ্র, বড় স্বাস্থ্যকেন্দ্র, সুপার স্পেশালিটি, মাল্টি হাসপাতাল মিলিয়ে মোট সংখ্যাটা রয়েছে 2812টি, এবং সেখানেই কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সংখ্যাটা কিন্তু মাত্র 23টি। অর্থাৎ পাক অধিকৃত
কাশ্মীরে শুধুমাত্র 23টি রয়েছে কিন্তু হসপিটাল। আই রিপিট ওয়ান্স এগেইন, জাস্ট 23 হসপিটাল রয়েছে কিন্তু পিওকেতে। আর এই 23টি হাসপাতাল থাকাতেই কিন্তু পিওকের অধিকাংশ অসুস্থ রোগীরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য মারা যাচ্ছে, বলতে পারেন অকালে প্রাণ যাচ্ছে নিরীহ লোকগুলোর। পরিসংখ্যান অনুযায়ী পিওকের সবচেয়ে বেশি মানুষ মারা যায় পথ দুর্ঘটনায়। খারাপ রাস্তার ফলে যে দুর্ঘটনাগুলি হয় তাতে কিন্তু মানুষ বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। কেন? কারণ পিওকের রাস্তার হাল মোটেই সুবিধার নয়। পাহাড়ি রাস্তাগুলো যা রয়েছে তার অবস্থা এতটাই খারাপ যা সারানোর জন্য যথেষ্ট রকম আর্থিক সাহায্য পিওকের জনসাধারণরা পাচ্ছে না পাকিস্তান সরকারের তরফ থেকে। আর আপনারা যদি আমাদের কাশ্মীরের দিকে তাকান তাহলেই দেখতে পারবেন 2023 সালে আমাদের কাশ্মীরের জন্য শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা। আই রিপিট ওয়ান্স এগেইন, 2023 সালে আমাদের কাশ্মীরে শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা। আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের কাশ্মীরে গড়ে 15 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। আর পিওকেতে রাস্তা দেখলে মনে হবে মৃত্যুর জন্য মারণ ফাঁদ তৈরি করে রেখেছে পাকিস্তান সরকার। 2024-এ এসেও যেখানে পিওকেতে সেখানকার মানুষজন ট্রেন চোখে দেখেনি, ট্রেনের লাইন চোখে দেখেনি, সেখানে ভারতের কাশ্মীরে 2023 সালে রেলওয়ে নেটওয়ার্ক নির্মাণের ব্যয়ে ভারতে 3য় স্থানে অবস্থান করছে আমাদের কাশ্মীর। আই রিপিট ওয়ান্স এগেইন, যেখানে কাশ্মীরে 2023 সালে রেলের নেটওয়ার্ক নির্মাণের ব্যয়ে ভারতের 3য় স্থানে অবস্থান করছে আমাদের কাশ্মীর। বুঝতেই পারছেন কাশ্মীরে উন্নয়নের জন্য ভারত কত অর্থ বিনিয়োগ করছে। আর এই বিনিয়োগের জেরেই কিন্তু কাশ্মীরে চিনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের উচ্চতম হাই অল্টিটিউড দীর্ঘতম রেল ব্রিজ, যেখানে গত 2 সপ্তাহ আগেই পরীক্ষামূলকভাবে ভারতীয় রেল চেনাব ব্রিজের ওপর লম্বা সাইরেন বাজিয়ে ছুটে গেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সম্পূর্ণ কাশ্মীরের সমস্ত জায়গা থেকে রেল নেটওয়ার্কের মাধ্যমে জম্মু ও শ্রীনগরের সাথে জোড়ার কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো কি বলবো পিওকের কথা এই রেল পরিষেবা নিয়ে, যেখানে দেয়ার ইজ নো রেলওয়ে নেটওয়ার্ক ইন পাকিস্তান অকুপাইড কাশ্মীর এখনও পর্যন্ত। এছাড়াও প্রতি বছর ভারতের তরফ থেকে কাশ্মীরের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে তা পিওকে তো নয়ই, গোটা পাকিস্তানের সাথে তুলনা করলে গোটা পাকিস্তানের জনসাধারণের চোখে কিন্তু জল চলে আসবে। हमें तो नहीं नवाज शरीफ चाहिए, ना बेनजीर चाहिए, ना हमें इमरान खान चाहिए, कोई भी नहीं, जनरल मुशर्रफ भी नहीं चाहिए। हमें सिर्फ प्राइम मिनिस्टर मोदी चाहिए जो इस मुल्क के टेढ़ों को सीधा करे, इस मुल्क की मैशियत को ऊपर ले। दुनिया के 5वें नंबर पे आ चुके हैं इंडिया वाले, आपको पता है। পাকিস্তানের বর্তমান যা অবস্থা, তারা তাদের দেশের নাগরিককে আটা ও সবজির যোগান দিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল মনিটর ফান্ড অর্থাৎ IMF যে ঋণ দিয়েছে পাকিস্তানকে, তারা সেই ঋণের কিন্তু সুদ চাইছে প্রতিনিয়ত। আর সেই প্রতিবেশী দেশগুলির কথা তো ছেড়েই দিন, যেই সমস্ত প্রতিবেশী দেশগুলি পাকিস্তানের ধারের কাছে কিন্তু ঘেঁষতে চাইছে না যে এই বুঝি পাকিস্তান ঋণ চেয়ে বসবে, সেখানে দাঁড়িয়ে ভারতের সাথে পাল্লা দিয়ে তাদের অংশ পিওকে উন্নয়ন করা কতটুকুন সম্ভব এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। আশা করছি পুরো ব্যাপারটি আপনারা কম বেশি সকলেই বুঝতে পারলেন। তাই পাকিস্তান একটা সিদ্ধান্তে কিন্তু ঠিকভাবে এসেছে যে পিওকের যারা আটা চাইতে এসে আটা না পেয়ে আন্দোলনে নামবে তাদেরকে সরাসরি পাকিস্তানের সেনা দিয়ে রবার্ট বুলেট কিন্তু খাওয়ানো হবে। তো পাকিস্তানের এটা কিন্তু মূর্খের মতন একটা কাজ কিন্তু পাকিস্তান সরকার করছে। আর তার জেরেই কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তৈরি হয়েছে একটা জনবিস্ফোরণ। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে IMF যে ঋণ দিয়েছে পাকিস্তানকে, সেই ঋণের আসল টাকা তো ছেড়েই দিন, যে পরিমাণ সুদ হয়েছে সেই সুদটুকুন কিন্তু দেওয়ার পরিস্থিতি নেই পাকিস্তান সরকারের কাছে। তাই পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলির ওপর থেকে কিন্তু সাবসিডি তুলে নিয়েছে পাকিস্তান সরকার। ফলে প্রতিনিয়ত কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। পাশাপাশি কোনো শিল্প নেই, কোনো কাজ নেই, নেই কোনো কর্মসংস্থান। তাই তারা বর্ধিত বিল কিভাবে মেটাবে সেই পাকিস্তানের বাসিন্দারা, তাই তারা কিন্তু সব শেষে এবারে কিন্তু রাস্তায় নেমেছে এক বিশাল আন্দোলন সহকারে। আরও গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে পিওকেবাসীর তরফ থেকে, অর্থাৎ পাকিস্তান বেশিরভাগ বিদ্যুৎ কিন্তু তৈরি করে পিওকের থেকেই, এবং পিওকে থেকে তৈরি করে পিওকেতেই বিদ্যুতের দাম বেশি। তাই পাকিস্তানের এই শাসন, পাকিস্তানের এই শোষণ, পাকিস্তানের এই বঞ্চনা আর কিন্তু সহ্য করতে পারছে না পিওকের বাসিন্দারা। এমনকি পিওকে থেকে খনিজ তুলে প্রথমে পাকিস্তান কিন্তু তাদের সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব প্রদেশে বিভিন্ন শিল্প কারখানায় পাঠাতো। এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে রয়েছে। তাই পাকিস্তান সরকার এবারে কিন্তু পিওকে থেকে সেই খনিজ সম্পদ তুলে কিন্তু সরাসরি তারা কিন্তু চীনের কাছে বিক্রি করে দিচ্ছে। তাই এমন এক পর্যায়ে এসে কিন্তু পিওকের বাসিন্দারা এবার কিন্তু একটা জনবিস্ফোরণ তৈরি করেছে এবং তারা সরাসরি কিন্তু
জানাচ্ছে তারা পাকিস্তানের পাশে নয়, তারা সরাসরি ভারতের অংশে কিন্তু জুড়ে যেতে চাইছে। তো বন্ধুরা, এবারে সব কিছুর শেষে আপনারা কিন্তু প্রত্যেকেই কম বেশি বুঝতে পেরেছেন বিষয়টা কি চলছে। তো এবারে আপনাদের কিন্তু কোটি টাকার একটা প্রশ্ন থাকতে পারে যে এই মুহূর্তে তাহলে ভারত কি করবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের সরকারি উচ্চপদস্থ কর্মচারী থেকে শুরু করে কিন্তু ভারতের বিভিন্ন সাবেক মন্ত্রীরা কিন্তু এই বিষয়ে বিভিন্ন আপডেট কিন্তু দিয়েছে। এর আগেও এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু তারা চর্চা করেছে। অর্থাৎ গত বছরে কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু সংসদে দাঁড়িয়ে এই পিওকে সম্পর্কে কিন্তু তিনি কঠিন ভাষায় জবাব দিয়েছেন যে দরকার পড়লে পিওকের জন্য তারা কিন্তু প্রাণ বিসর্জনও দেবে। একবার নিজের কানেই শুনে নিন 2023 সালে সংসদে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন। एग्रेसिव हूँ कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात कर रहे हो? जान दे देंगे इसके लिए। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে ভারতের আর্মি চিফ জেনারেলও কিন্তু বিভিন্ন সময় পিওকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তো এমন পরিস্থিতিতে এসে কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সেই দিন কিন্তু আর দেখতে বেশি দেরি নেই যে 1971 সালে বাংলাদেশের পরিস্থিতির কথা। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন 1971 সালে পাকিস্তানের বিভিন্ন রকম শাসন শোষণের ফলে অসহ্য হয়ে কিন্তু বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা রয়েছে তারা কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারত সরাসরি সেই মুক্তিযোদ্ধাদের সাপোর্ট করেছিল নৈতিকভাবে, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে কিন্তু সবভাবেই কিন্তু সহযোগিতা করেছিল আমাদের ভারতবর্ষ সেই বাংলাদেশকে। ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে 1971 সালে, এবং সেই দিনটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে পিওকেতে, যখন পিওকের বাসিন্দারা কিন্তু একটা মুক্তিযোদ্ধা তৈরি করে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু লড়াই ঘোষণা করবে। এবং তারপরে কি হবে বাদবাকি আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। আপনারা ভদ্র শ্রোতা মণ্ডলীগণ, আপনারা আমার থেকেও হয়তো বা অনেক কিছু এই বিষয়ে জানেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু পুরো বিষয়টি যা আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তো আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু ইনফরমেশন জানতে পারলেন, তাহলে অবশ্যই কিন্তু একটা আমাদের এই ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামতটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই কমেন্ট বক্সে ড্রপ করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই বিষয়ে কি স্বচ্ছ ধারণা রাখেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম ইন্টারেস্টিং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।